গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্পে এখনকার গপ্প সিআইডি শিলাজিতের রহস্য অভিযান, ম্যান অফ দ্য ম্যাচ। রচনা ইভান গুপ্ত, আবহ বিশ্বদীপ বিশ্বাস, শব্দগ্রহণ অপু আইচ এবং সামগ্রিক পরিকল্পনায় ছিলাম আমি দীপঙ্কর। গল্পটা শুরু করার আগে একটা কথা আপনাদের জানিয়ে রাখি লেখক এবং আমাদের তরফ থেকে। সেটা হলো, গল্পটা শুনতে শুনতে বাস্তবের সঙ্গে কোনো মিল খুঁজতে যাবেন না প্লিজ। এই গল্প কিন্তু সম্পূর্ণ কাল্পনিক। শুনুন, ম্যান অফ দ্য ম্যাচ। লকা, ইঞ্জিন চালু রাখবি। এই লকা। জানি গুরু, তবে এই কাজটা করার ঠিক দিল নেই। বাংলার নবাব, বাংলার টাইগারের ক্ষতি করা, এইটা ঠিক মানতে পারছি না। ব্যাট হাতে অফ সাইডে যে কামান চালায় তাকে। তোর দিল তোর পেছনে গুঁজে রাখতো, তাহলে তখন থেকে খিচাইন করছি। আমার যেন খুব ভালো লাগছে। কিছু করার নেই, কাজটা ঠিকঠাক নামাতে না পারলে ওস্তাদ জ্যান্ত পুঁতে দেবে। অনেক টাকার ব্যাপার, বুঝলি? গুরু আসছে। হ্যাঁ আসছে। টেংরি রেডি থাক, দরজা পুরো খুলে রাখবি। খুব চটপট কাজ ছাড়তে হবে। আশেপাশের বাড়ি থেকে কেউ দেখে ফেললে কেলো হয়ে যাবে কিন্তু। আরে দাদা, কি সৌভাগ্য আমার। একটা অটোগ্রাফ দাও দাদা, আমার পুরো ফ্যামিলি তোমার ফ্যান আছে। কিসে দেব? খাতা আছে? হ্যাঁ এই তো এই তো। এই কি হচ্ছে? ছাড়ো ছাড়ো বলছি। কে কে তোমরা? কি চাও? আমি কিন্তু আমি এই টেংরি, গাড়ির মধ্যে ঢোক, জলদি। একদম ক্লিন কাজ করেছি, বলো গুরু। কোলোফর্ম দেওয়া রুমালটা এবার বাইরে ফেল গান্ডু, নইলে সবাই অজ্ঞান হব। হ্যাঁ, ও হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এবার ট্রেনে চালা দেখি। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ নিউজ। এই মুহূর্তের বড় খবর, গতকাল রাতে পাড়ার পুজো প্যান্ডেল থেকে তার বাসভবনে ফেরার পথে নিখোঁজ হয়েছেন কিংবদন্তি ক্রিকেটার বাংলার মহারাজ সৌরভ সেন। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসছে কি নতুন তথ্য, সে বিষয়ে আমরা অবশ্যই জানব। কিন্তু তার আগে যে ভাবনাটা ক্রিকেট প্রেমী বিশ্বকে ভাবাচ্ছে সেটা হলো, ঠিক 3 দিন পরেই ইডেনে অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তান ওয়ানডে ম্যাচের ফাইনাল। সৌরভ বিনা ভারতের ব্যাটিং নিশ্চিতভাবেই যথেষ্ট দুর্বল হয়ে পড়বে। কিভাবে জিতবে ভারত? তার চেয়েও বড় প্রশ্ন হলো, খেলা হবে তো? উঠছে প্রশ্ন। শৈলেন, শৈলেন। যাই স্যার। আলিপুরের সিআইডি স্টাফ কোয়ার্টারের একটি ফ্ল্যাটে চলতে থাকা টিভিটা বন্ধ করে দিয়ে শৈলেন এগিয়ে গেল কিচেনের দিকে। হোমিসাইড ডিটেকটিভ শিলাজিৎ সেনগুপ্ত এখন কিচেনে রান্নায় ব্যস্ত। হাতে কেস না থাকলে অন্যান্য ব্যাপারে যার এক্সপেরিমেন্ট করে দেখার ঝোঁকটা বেড়ে যায়। এই দেখো, চিকেন অমলেট কি করে বানাতে হয় তোমাকে করে দেখাই। বৌদি করলে ভালো হতো না স্যার? বাজার করে তো এক্ষুনি ফিরবেন। রান্না জিনিসটা পুরুষরা মেয়েদের চেয়ে অনেক ভালো পারে, বুঝলে? নইলে 90% শেফ পুরুষ কেন বলো? স্যার, খবরে বলছিল সৌরভ সেন নিখোঁজ। তদন্ত সিআইডি নিয়েছে কিনা কিছু বললো?
না, সেরকম কিছু তো বললো না স্যার। নমিতা বাজার সেরে ফিরেছে। উজ্জ্বল শ্যামবর্ণ ছিপছিপে গরনের নমিতার ধারালো মুখটা অক্টোবরের গরমে খানিক ঘেমে গেছে। ব্যাগ দুটো ধরো তো শৈলেন। স্যার কই? স্যার এখন সেফ, রান্না করছে। ওর ঘাড়ে তদন্ত থাকলেই ঠিক থাকে, নইলে নানান উদ্ভট ব্যাপার নিয়ে মেতে উঠবে। কি বানাচ্ছো তুমি? ফ্লোরিসের চিকেন অমলেট তো খেয়েছো, এবার আমারটা খেয়ে দেখো, পুরো খুশিতে অজ্ঞান হয়ে যাবে। রক্ষে করো। তা কিভাবে বানাবে শুনি একটু। এই তো, ডিম ফেটিয়ে তার মধ্যে চিকেনের টুকরো দিয়ে দেবে, পেঁয়াজ লঙ্কা কুচো দেবে, নুন গোলমরিচ দেবে, তারপর ফ্রাই। সিম্পল অ্যান্ড ডেলিশিয়াস। বটে, কাঁচা চিকেনের টুকরো ওইভাবে ডিমের মধ্যে দিয়ে দেবে, চিকেন নরম হবে? নরম নরম হবে না শৈলেন? দুজন নেই কিচেন থেকে বেরো, আমার কাজ বাড়িও না। ওটা কি হচ্ছে? আরে হাতটা মুচ্ছি তো। ওটা হাত মোছার ন্যাপকিন? ওটা ওভেন মোছার জন্য। হাত মোছার ন্যাপকিন ওই দিকে থাকে। আমি চা অমলেট করে নিয়ে আসছি, যাও বেরো। মর্নিং স্যার। মর্নিং মাই ডিয়ার বয়। খবর নিশ্চয়ই পেয়েছ, সৌরভ সেন নিখোঁজ। এইমাত্র কেস সিআইডি হাতে নিয়েছে। তুমি এটা ইনভেস্টিগেট করবে, আর তোমার চটপট কেস ক্র্যাক করার ক্ষমতা এখানে ভীষণ দরকার। আজ রবিবার, দশমী, বুধবার ইডেনে ফাইনাল ম্যাচ। তার আগে সৌরভকে খুঁজে বার করতে হবে। স্যার ম্যাচটা ক্যান্সেল করা। ভুলেও ও কথা আর বলবে না, ভাববেও না। হোম মিনিস্ট্রি থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে অ্যাট এনি কস্ট ফাইনাল ম্যাচ হবেই, প্রেফারেবলি উইথ অর উইদাউট সৌরভ। এটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ছিল যে, ম্যাচ ক্যান্সেল হলে প্রতিবেশী দেশ বলবে ভারত হেরে যাবার ভয়ে সৌরভকে ইচ্ছে করে লুকিয়ে রেখে নাটক করছে। তুমি বেহালায় সৌরভের বাড়ি চলে যাও, দরকারে একটা ইনভেস্টিগেটিভ টিম বানিয়ে নাও। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আর শিলাজিৎ, তুমি এখন অবধি একটা কেসেও ফেল করনি, কিন্তু এই তদন্তে ফেইলিং ইজ নট অ্যান অপশন। অনেক রকম কূটনীতি সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই খেলার সঙ্গে। বুঝতে পারছি স্যার। নমিতা, যা দেবে তাড়াতাড়ি দাও। ডিআইজির ফোন এসেছিল, বেরোতে হবে। সৌরভ সেন কেস রেডিও না শোলেন। মিডিয়া ফেস করতে হবে তো তোমায়, হাই প্রোফাইল কেস। ঠান্ডা মাথায় জবাব দিও, মাথা গরম করো না। সৌরভ কি কিডন্যাপ হলো স্যার? এখনো অবধি তো সেটা বলা যাচ্ছে না। অপহৃত হয়ে থাকলে অপহরণকারীরা কোনো দাবি এখনো জানায়নি বোধ হয়। বেহালা থানার ওসিকে সাইডে থাকতে বলে দাও। আজ সহকারী শৈলেন শিলাজিতের হাতে তৈরি চিকেন অমলেট খাওয়ার থেকে রেহাই পেল, শুধুমাত্র ঠিক সময়ে শিলাজিতের স্ত্রী নমিতার আগমনে। নমিতার সাথে শিলাজিতের আলাপ ওদের কর্মক্ষেত্রেই। ডাক্তার নমিতা সেনগুপ্ত আছে সিআইডি ফরেনসিক বিভাগে, আর হোমিসাইড স্কোয়াড বিভাগের গোয়েন্দা হল শিলাজিৎ সেনগুপ্ত। নমিতার অধিকারী থেকে সেনগুপ্ত হওয়ার যে সহজ প্রক্রিয়াকে আমরা বিবাহ বলি, সেটা সম্পর্কে দুজনেই যথেষ্ট নিশ্চিন্ত ছিল। প্রয়োজন ছিল শুধু কয়েকটা কথা। 1 ফেব্রুয়ারি রাতে পিটার ক্যাটে ডিনারের সময় সেটাও, অর্থাৎ প্রস্তাব পর্বটাও সুসম্পন্ন হইল। তবে আমাদের গোয়েন্দা প্রবর কর্মক্ষেত্রে তুখর হলেও এইসব ব্যাপারে যথেষ্ট লাজুক, তাই কাজটা তার পক্ষে খুব একটা সহজ ছিল না। হঠাৎ ডিনারে নিয়ে এলে, কি জরুরি কথা বলবে বললে? না মানে ভাবছিলাম তোমার অধিকারী পদবিটা আর কতদিন বহন করবে? অনেক বছর তো হলো। হ্যাঁ, 26টা বছর কি কম কথা বলো? হ্যাঁ, তাই বলছিলাম যে বদলে ফেলে যদি অন্য কোনো আর কি, যেমন ধরো নমিতা সেনগুপ্ত, বেশ মানায়, তাই না? হ্যাঁ, বেশ পছন্দও হচ্ছে আমার। তাহলে ওই ম্যারেজ রেজিস্ট্রেশন ফর্মে সই করলেই পদবিটা চট করে বদলে যাবে আর কি। সেটা অবশ্য মন্দ বলনি।
তাহলে একজন সেনগুপ্ত পুরুষ খুঁজে বের করতে হবে, তাই না? তুমিও একটু খোঁজ লাগাও। কি হলো, মুখে আর কথা নেই কেন? সত্যি বাবা, গোয়েন্দা এত লাজুক হয় জানতাম না। 2 লাইনে প্রপোজ করবে সেটাও মুখ দিয়ে সরাসরি বেরোয় না। এটা কি কি সুন্দর আংটিটা। এটা এটা তোমার জন্য। তুমি পরিয়ে দাও, তারপর একটু জল খাও, একটু জিরো। টেনশনে ঘেমে গেছো। প্রেমের গলিপথ দিয়ে বেরিয়ে বিবাহের হাইওয়েতে ওরা এসে পড়ল এবং এফএম রেডিওর কেসটা সলভ হয়ে যাওয়ার পর কার্শিয়াং ডাউহিল এলাকায় মধুচন্দ্রিমাটাও সেরে এসেছে। স্বামী স্ত্রী দুজনেই গোয়েন্দা, স্বামী ফিল্ড ডিটেকটিভ আর স্ত্রী ফরেনসিক ডিটেকটিভ। গোয়েন্দার সাথে রহস্যের যে ভালোবাসার সম্পর্ক সেটা আমরা সবাই জানি। গোয়েন্দা ও রহস্য খুব বেশি দিন একে অন্যকে ছাড়া থাকতেই পারে না, আর এখানে তো দুজনের পেশাই গোয়েন্দাগিরি। সুতরাং মধুচন্দ্রিমার রেশ কাটতে না কাটতেই এসে গেল আরও একটা রহস্য, ক্রিকেটার সৌরভ সেন অন্তর্ধান রহস্য। ভারতীয় ক্রিকেট টিমের ভরসাযোগ্য ব্যাটসম্যানদের অন্যতম হল সৌরভ। ওয়ানডে ম্যাচে তার এখন অবধি রান সংখ্যা 18,870। এই সংখ্যাটা 19,000 পেরোলেই সৌরভের নাম উঠবে বিশ্ব রেকর্ডে, এবং গোটা পশ্চিমবঙ্গ তথা ভারত তাকিয়ে আছে আসন্ন ভারত পাকিস্তান ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচে, যদি এটা সম্ভব হয়। কিন্তু ইডেনে এই ম্যাচ হলেও সৌরভ তাতে খেলতে পারবে তো? এই প্রশ্ন এখন দেশ ও রাজ্যের মন্ত্রী ও সাধারণ মানুষের মনে ও মুখে। সেই সঙ্গে মানুষের নজর এখন গিয়ে পড়েছে শিলিগুড়ি সিআইডি থেকে ট্রান্সফার হয়ে কলকাতায় আসা এই কেসের ভারপ্রাপ্ত গোয়েন্দা অফিসার শিলাজিৎ সেনগুপ্তর ওপর। পারবে কি শিলাজিৎ বাংলার মহারাজকে খুঁজে বার করতে? সৌরভ সেন শুধু ভারতীয় ক্রিকেটার নয়, সে ভারতীয় ক্রিকেটের মনোবলও বটে। শিলাজিৎ শৈলেনকে নিয়ে পুলিশের গাড়ি এসে থামল বেহালার রায় বাহাদুর রোডে, সৌরভ সেনের বাড়িতে। 5.5 কাঠা জায়গা জুড়ে এই বাড়ি ও বাগান বানিয়েছিলেন সৌরভের ঠাকুরদা আদিনাথ সেন, এবং সেই সঙ্গে শুরু করেন ইটালিয়ান মার্বেল টাইলস আমদানি ও ব্যবসা। আদিনাথ সেনের সুপুত্র গৌরব ও সৌরভের বাবা মোহনচন্দ্র সেন এই ব্যবসাকে আরও বড় করেছেন, আরও ছড়িয়েছেন। গোটা দেশ জুড়ে এখন নানান রকম টাইলসের সাপ্লাই করে আদিনাথ সেন অ্যান্ড সন্স কোম্পানি। কিন্তু বড় ছেলে গৌরবের বয়স যখন 23 বছর, তখন মোহনচন্দ্র হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। যথেষ্ট ভালো ক্রিকেটার ও রঞ্জি স্তরে খেলা সত্ত্বেও বড় ছেলে গৌরবকে খেলা ছেড়ে দিয়ে একরকম বাধ্য হয়েই পারিবারিক ব্যবসার হাল ধরতে হয়, কারণ সৌরভের তখন মাত্র 19 বছর বয়স। সৌরভের বাড়ির মেইন ফটক বন্ধ রাখা হয়েছে। ফটকের বাইরে 3 জন হাবিলদার দাঁড়িয়ে আছে, বাইরে 2টো টিভি চ্যানেলের ওবি ভ্যান দাঁড়িয়ে। শিলাজিৎ শৈলেন গাড়ি থেকে নামতেই একজন ভদ্রমহিলা বুম হাতে এগিয়ে এলেন। স্যার, একটা বাইট দিন প্লিজ। আরে সবে তো এলাম। সেটাই বলুন স্যার, প্লিজ। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। জয়ন্ত, স্টার্ট ক্যামেরা। হার্ড নিউজ চ্যানেল থেকে আমি কোয়েল। এখন আমি দাঁড়িয়ে আছি বাংলার দাদা, কলকাতার মহারাজ, ভারতীয় টিমের ক্রিকেট প্লেয়ার সৌরভ সেনের বাড়ির সামনে। আর এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছেন গোয়েন্দা জগতের সবচেয়ে দৃষ্টিকাড়া ব্যক্তিত্ব, কলকাতা সিআইডি বিভাগের অফিসার শিলাজিৎ সেনগুপ্ত। আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। এই মুহূর্তের বড় প্রশ্ন, সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে নিখোঁজ হয়ে গেলেন সৌরভ? যতটুকু এই মুহূর্তে জানা গেছে, সৌরভ পুজোর কটা দিন তার বাড়ি ও পাড়ায় পুজোয় কাটাবে বলে এসেছিল। আগামীকাল তার টিমের সাথে জয়েন করার কথা। বুধবার ইডেনে ফাইনাল ম্যাচ। গতকাল নবমী থেকেই সে নিখোঁজ। আর এই অন্তর্ধান ঠিক কী কারণে, কার গাফিলতির জন্য বা কী উদ্দেশ্য, সেটা বলার সময় এখনো আসেনি। পুলিশের থেকে কেস সিআইডির কাছে চলে যাওয়া কি স্যার এটা ইঙ্গিত করে না
যে পুলিশ তার কর্তব্য ঠিক করে করেনি? এটা একটা ভুল ধারণা। কেসের গুরুত্ব প্যারামিটার বুঝে সেটা পুলিশ বা সিআইডি যে কেউ হ্যান্ডেল করতে পারে। সিআইডি কি কাউকে সন্দেহ করছে? নো কমেন্ট। সৌরভ সেনের মতো কিংবদন্তি যদি নিখোঁজ হয়ে যায়, তাহলে কলকাতা কি সাধারণের জন্য নিরাপদ? কি বলবেন? নো কমেন্টস। আর কোনো প্রশ্ন নয় এখন। স্যার, শেষ প্রশ্ন, বুধবার ফাইনাল ম্যাচের আগে কি অপরাধীদের খুঁজে বার করতে পারবেন? কোনো অপরাধ হয়েছে কিনা আদৌ সেটাই এখন এক্সট্রার বিষয় নেই। ফাইনাল ম্যাচ হবে তো? এটা বিসিসিআই ও টিম ক্যাপ্টেন সিদ্ধান্ত নেবেন। ওকে, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা দেখলেন সিআইডি বিভাগের গোয়েন্দা শিলাজিৎ সেনগুপ্ত, যিনি সৌরভ সেন অন্তর্ধান কেসের ইনভেস্টিগেটিভ অফিসার। তিনি কি বললেন? ক্যামেরায় জয়ন্তর সঙ্গে আমি কোয়েল, হার্ড নিউজ টিভি, কলকাতা। একজন হাবিলদার ফটকের গায়ের ছোট দরজা তাড়াতাড়ি খুলে দিলেন। শিলাজিৎ শৈলেন ভেতরে ঢুকে। একজন হৃষ্টপুষ্ট ফর্সা মাঝারি উচ্চতার পুলিশ অফিসার সৌরভের বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছেন। অফিসারের থাক থাক বাবরি চুল দেখলে মনে হয় উনি যাত্রায় অভিনয় করতে গিয়ে ভুল করে পুলিশে চলে এসেছেন। সেই মনে হওয়াকে আরও পাকাপোক্ত করে ওনার চাড়া দেওয়া ঘন গোঁফ। ওসি বেহালা পিএস গজেন্দ্র পালধি রিপোর্টিং স্যার। আমায় আবার ডিএসপি স্যার তলব করেছেন। এদিকে আপনিও আসছেন। শ্যাম রাখি না কুল রাখি বলুন তো? কি প্রোগ্রেস? না, এখনো অবধি তো কোনো মুক্তিপণ দাবি বা কোনো মেসেজ আসেনি। সৌরভকে অ্যাবডাক্ট করা হয়েছে নাকি নিজেই গা ঢাকা দিয়েছে বোঝা যাচ্ছে না। এদের একান্নবর্তী পরিবার। সৌরভের দাদা গৌরব, উনিও একসময় ওই স্টেট লেভেল ক্রিকেট খেলেছেন। গৌরববাবুর স্ত্রী আছেন, সৌরভবাবুর স্ত্রী দিয়া সেন, গৌরব আর সৌরভের মা মলিনা দেবী, আর ওনাদের ঠাকুমা বাসন্তী দেবী। এছাড়া রান্নার ঠাকুর, দুজন চাকর, দারোয়ান, মালি আর দুজন ড্রাইভার। জেরা করেছি, কিন্তু তেমন কেউ কিছু বলতে পারেনি। ক্যামেরা? স্যার, সৌরভ সেনের বাড়ি এই বেহালার রায় বাহাদুর রোডে। দুর্গাপুজো হচ্ছিল বাড়ির কাছেই ওই সবুজ ক্লাবে। সেখান থেকে রাতের বেলা পায়ে হেঁটে বাড়ি ফিরছিল সৌরভ। সিদ্ধিনাথ চ্যাটার্জি রোড হয়ে রায় বাহাদুর রোডে নিজের বাড়ি আসার রাস্তা। ক্যামেরা আছে সৌরভের বাড়ির ফটকের ওপর, সবুজ ক্লাবের যেখানে পুজো হচ্ছে সেই রাস্তায়, এছাড়া বড় রাস্তায়, ডালখোলা বকখালি রোড, যেটা গিয়ে পড়েছে ন্যাশনাল হাইওয়ে 12-এ। সিসিটিভি ফুটেজ অনুযায়ী সৌরভ বাড়ি থেকে বেরিয়েছে সন্ধে 7:30 নাগাদ। সবুজ ক্লাবে কাটিয়েছে রাত 9:15 অবধি। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারপর থেকেই মিসিং। সবুজ ক্লাব থেকে সৌরভের বাড়ি হেঁটে আসতে কতক্ষণ লাগবে? ধরে নিচ্ছি সৌরভ পায়ে হেঁটে ফিরছিল এবং বাড়ি ফিরছিল। মিনিট 15 লাগবে। সবুজ ক্লাবে আমাদের এনকোয়ারি বলছে ওখান থেকে রওনা দিয়েছে ঠিক 9:15। এতটা মোক্ষমভাবে টাইম রেকর্ড রয়েছে? হ্যাঁ, কারণ ওখানে ওই 2-3 জনের সামনেই ফোন দেখে বলেছিল 9:15 বাজে, এবার আমি রওনা দিই রে। ফোন ট্র্যাক করেছেন? হ্যাঁ, লাস্ট সিগন্যাল এসছে ওই রায় বাহাদুর রোড আর সিদ্ধিনাথ রোডের ক্রসিংয়ে। থানা তো কাছেই। হ্যাঁ, তো ডায়মন্ড হারবার রোডে। ঠিক আছে, বাড়ির উপর চোখ রাখুন। শুনে তো মনে হচ্ছে কিডন্যাপ কেস। সেটা হলে দাবি তো জানাবেই। প্রশ্ন হলো কিভাবে? ফোন করলে ট্রেস করা যাবে, অতএব কেউ উড়ো চিঠি ড্রপ করতে পারে বাড়িতে। চলুন পরিবারের লোকদের সঙ্গে কথা বলা যাক। বসবার ঘরটা বেশ বড় এবং উঁচু সিলিংয়ে রেল বিল দেওয়া। এসব বাড়ি আর এখন এই ফ্ল্যাট বাড়ির কলকাতায় প্রায় দেখাই যায় না। বৃহৎকে সরিয়ে মানুষ এনেছে ক্ষুদ্রকে। ঘরের চতুর্দিকে সৌরভের জেতা নানান কাপ, মেডেল, দেওয়ালে বিভিন্ন ম্যাচের ছবি টাঙানো আছে। ঘরে উপস্থিত সৌরভের মা মলিনা দেবী, স্ত্রী দিয়া সেন, সৌরভের দাদা গৌরব সেন ও বৌদি সঞ্চিতা, এবং সৌরভের 76 বছর বয়স্কা ঠাকুমা বাসন্তী দেবী। হাতে নষ্ট করার মতো সময় নেই, তাই শিলাজিৎ সোজাসুজি প্রসঙ্গে এলো। আমি সিআইডি ডিটেকটিভ শিলাজিৎ সেনগুপ্ত। আপনাদের সবার সঙ্গে আলাদা করে কথা বলার মতো সময় নেই, তাই আমি প্রশ্ন করব। যার যা কিছু বলার থাকবে বলবেন।
যারা বলবেন না ধরে নেব তাদের সেই ব্যাপারে কিছু জানা নেই। এই মুহূর্তে যেটুকু করা গেছে তা হলো কলকাতা থেকে বাইরে যাওয়ার সব কটা রুটেই নাকা চেকিং হচ্ছে। এয়ারপোর্ট ও সব কটা রেল স্টেশনে ও পোর্টে চেকিং হচ্ছে। আচ্ছা, সৌরভ নিজে থেকে কোথাও চলে যাবার কথা কি আপনাদের কাউকে বলেছিল? সৌরভের মা মলিনা দেবী বললেন, টুবাই যেখানেই যাক আমাকে না বলে যাবে না, বরং দুদিন আগেই বলল, মা ইডেনের ম্যাচটা হয়ে যাক, তারপর একদিন জমিয়ে ভাপা ইলিশ করো তো, এখন খেলে বডি ভারী হয়ে যাবে। সৌরভকে কেউ হুমকি দিয়েছিল? কোনো ফোন বা মেসেজ সম্পর্কে উনি আপনাদের কাউকে কিছু বলেছিলেন? দাদা গৌরব, যার মুখের আদল সৌরভের মতো হলেও এনার একটা পুরুষ্ট গোঁপ আছে, চোখে চশমা, আর ভাইয়ের চেয়ে উচ্চতায় প্রায় 3 ইঞ্চি বেশি লম্বা, অর্থাৎ 6'2". এবার মুখ খুললেন। দেখুন, খেলায় ভালো করলে যেমন সবাই খুব নাচানাচি করে, আবার চট করে আউট হয়ে গেলে বা ক্যাচ ড্রপ করলে সেই ভক্তরাই যা তা বলতেও ছাড়ে না, SMS পাঠায়, ফেসবুকে ট্রোল করে, এইসব আমরা খুব একটা পাত্তা দিই না। কিন্তু আপনি যেরকম সিরিয়াস হুমকির কথা বলছেন, সেরকম বোধহয় কেউ করেনি। নিজ গৃহপথটা তো দেখাও তস করে, চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে, উচিত কি তব এ কাজ? কথা বলে উঠেছেন গৌরব সৌরভের 76 বছর বয়সী ঠাকুমা বাসন্তী দেবী। ঠাম্মি, হচ্ছে একটা জরুরি কথা, আর তুমি আমাদের ঠাকুমা, বয়স হয়েছে তো 76, মাঝে মাঝেই আবোল তাবোল বলেন। দিয়া দেবী, আপনার সঙ্গে সৌরভবাবুর কোনো ঝগড়া বা কথা কাটাকাটি হয়েছিল? বিবাহিত জীবনে তো এসব লেগেই থাকে। ওনার রাগ করে কোথাও চলে যাবার মতো? না না, সেরকম কিছু নয়। আসলে কলকাতায় থাকলেও প্রতি বছরই সবুজ ক্লাবে দুর্গাপুজোয় যায়, ঢাক বাজায়, ধুনুচি নাচ নাচে। ওখানে ওর সব স্কুল কলেজের বন্ধুরাও আসে, তাই আর ডিস্টার্ব করিনি। 2 দিন বাদেই ইডেনে ফাইনাল, বেশি অনিয়ম করা তো ঠিক নয়। সৌরভের পরিবারের সাথে কথা বলে শিলাজিৎরা সবে বাড়ির বাইরে এসেছে এবং শিলাজিৎ ওসি গজেন্দ্রবাবুকে অফার করে নিজে একটা সিগারেট ধরিয়েছে। ঠিক তখন শিলাজিতের ফোন বেজে উঠল। সিআইডি অফিস থেকে ফোন করেছে। সৌরভবাবুর নিখোঁজ হওয়া নিয়ে নতুন লিড পাওয়া গেছে। শৈলেন ও শিলাজিৎ ছুটল অফিসে। গজেন্দ্র পালতি দেখা করতে গেলেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সাথে। বললেন পরে শিলাজিৎদের সঙ্গে জয়েন করবেন। একটা কার্ডবোর্ডের বড় বাক্স, খড়ে ঠাসা, বাইরে বড় বড় করে লেখা আছে টু ডিআইজি সিআইডি, ইম্পর্ট্যান্ট অ্যান্ড আর্জেন্ট, সৌরভ সেন। ভেতরে একটা ডিভিডি, তাতে আছে একটি মাত্র 1 মিনিটের কম সময়েরও ভিডিও ক্লিপ। বাক্সটা একটা চলন্ত গাড়ি থেকে সিআইডি অফিসের বাইরে ফেলে দেওয়া হয়েছে। গেটের বাইরে সিসিটিভি ক্যামেরা ফুটেজ বলছে একটা নীল রঙের সেন্ট্রো গাড়ি জানলা দিয়ে গলিয়ে বাক্স ফেলে দিয়েই কেটে পড়েছে এবং গাড়ির নেম প্লেটের ওপর কালো কাগজ ছাঁটা ছিল। নিজের ঘরে কাজের টেবিলের সামনে বসে আছে শিলাজিৎ। ডিভিডিটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছে। টেবিলের ওপর চায়ের কাপ, তার পাশে সিগারেটের বাক্স, দুটোর কোনোটাই ছোঁয়া হয়নি। সামনে দাঁড়িয়ে সহকারী শৈলেন আর 5 জনের একটা স্পেশাল টিম, যাদের মধ্যে ডিজিটাল অ্যানালিস্ট, ফরেনসিক এক্সপার্ট, ক্রাইম এক্সপার্ট ইত্যাদি রয়েছে। টিমের লিয়াজোঁ অর্থাৎ শিলাজিতের সাথে টিমের যোগাযোগ লাগাতার চালিয়ে যাবে শৈলেন পাল। চিন্তিতভাবে ডিভিডি শৈলেনের হাতে দিতে দিতে শিলাজিৎ বলল, নাও
চালাও, দেখা যাক কি বক্তব্য। কম্পিউটার স্ক্রিনে ফুটে উঠল ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে উল্লেখযোগ্য প্লেয়ার সৌরভ সেনের চেহারা। একটি লোহার চেয়ারে বসে আছে, দুটি হাত চেয়ারে হেলান দেওয়ার জায়গার পেছনে টেনে নিয়ে বাঁধা আছে এবং সম্ভবত পাও বাঁধা আছে। একদম সোজাসুজি ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে সৌরভ। পরনে ডেনিম জিন্স ও গোলাপি রঙের হাফ হাতা কলার দেওয়া টি শার্ট। সৌরভের পেছনে একটা টেবিলের খানিকটা অংশ দেখা যাচ্ছে, তার পেছনে নীল রঙের দেওয়াল। টেবিলে একটা ছোট স্টিলের মগ, দুটো কাঁচের পেপারওয়েট এবং একটা ডেস্কটপ কম্পিউটারের মনিটরের খানিকটা দেখা যাচ্ছে। সৌরভের চোখ দেখে মনে হলো চোখ খানিক নিষ্প্রভ। সেই চোখের গতিবিধি দেখে মনে হলো ক্যামেরার পাশে দাঁড়ানো কেউ একজন ইঙ্গিত করল। সৌরভ তখন ক্যামেরার দিকে সোজা তাকিয়ে বলতে শুরু করল, আজ 9 অক্টোবর, আমি সৌরভ সেন। আমি রয়েছি একটা ক্লাসিফাইড জায়গায়। 12ই অক্টোবর ইডেনের ম্যাচটা আমি খেলব না। দিনটা পেরিয়ে গেলে আমি নিজে থেকেই ফিরে আসব। আমার খোঁজ করার চেষ্টা করবেন না, নইলে আমার দুটো পা হাঁটুর ওপর থেকে অ্যাম্পুট মানে কেটে বাদ দিয়ে দেবে। সৌরভের ঘর্মাক্ত মুখ এবার একবার নিচে ঝুঁকল, তারপর আবার ক্যামেরার দিকে তাকালো। সৌরভের চোখে জল এবং তা দুই গাল বেয়ে পড়ছে। আবার বলল, আমার জীবন। সৌরভ থেমে গিয়ে দুবার মাথা ঝাঁকালো সামনের দিকে, যেন তার একটা কষ্ট হচ্ছে। তারপর জোরে নিঃশ্বাস নিয়ে বলল, আমার জীবন আপনাদের হাতে, প্লিজ। ভিডিও শেষ হলো। শিলাজিতের ভ্রু কুঁচকে গেছে। তারপর সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে ডিজিটাল অ্যানালিস্ট মনোময় মিত্রের দিকে চেয়ে ভ্রু তুলে কিছু জানতে চাওয়ার ইঙ্গিত করল। অ্যাকচুয়ালি স্যার ডেলিভার বাই হ্যান্ড, তাই ডিজিটাল সোর্স কিছু পাওয়া যাবে না। ভিডিওটার মেটাডেটাও সম্পূর্ণ মুছে দেওয়া হয়েছে। তবে হাই রেজলিউশন ভালো ক্যামেরায় যে এগুলো তোলা হয়েছে সেটা বেশ বোঝা যাচ্ছে। ছন্দা তো ফরেন্সিকে আছো। হ্যাঁ স্যার। তুমি ভিডিও আর ইমেজ অ্যানালাইজ করার একটা ছোট টিম তৈরি করো, তৈরি করে স্ট্যান্ড বাই মোডে থাকো। এই ভিডিওটার মধ্যে কিছুটা ব্যাপার আছে, কিন্তু আমি ফিল করছি এর মধ্যেই উত্তর আছে, কিন্তু বুঝতে পারছি না। মাথায় কিছু এলেই আমি তোমাকে নক করব। কয়েকটা প্রশ্নের উত্তর পাওয়া গেল স্যার। কয়েকটা গেল। যে উত্তরগুলো পাওয়া গেল, এক, সৌরভ সেন নিখোঁজ হয়নি স্বইচ্ছায়, তাকে কিডন্যাপ করা হয়েছে। 2, কিডন্যাপ করা হয়েছে কারণ সৌরভ বুধবারের ম্যাচ না খেললে ভারতের জেতার সম্ভাবনা কমে যাচ্ছে। 3, যারা কিডন্যাপ করেছে তারা পেশাদার, হাত বা পা কেটে বাদ দেবার বা ওই জাতীয় হুমকি পেশাদাররাই দেয়। 4 হলো তারা প্লেয়ারকে পেয়েও কোনো র্যানসাম বা মুক্তিপণ চায়নি। তার মানে তারা টাকা চায় না, তারা চায় সৌরভ যেন ম্যাচটা না খেলে। স্যার, পাকিস্তান টিমের কোনো ভক্ত বা কিছু ভক্ত মিলে এই কাজটা কি করলো? না, অন্ধভক্ত মনে মনে এই ধরনের কাণ্ড ঘটিয়ে নিজের প্রিয় টিমকে ম্যাচ জেতানোর কথা ভাবতে পারে, কিন্তু বাস্তবে এত রিস্ক নেবে না। স্যার, কোনো টেরোরিস্ট গ্রুপ? খুব একটা লাভজনক ভেঞ্চার নয় এটা। একসঙ্গে অনেক লোককে ভয় না পাওয়ালে বা নিজেদের ফান্ডিং বা নিজেদের লোককে জেল থেকে ছাড়ানোর ক্লেম না করলে ওদের এই ধরনের অপারেশন করার কোনো মানে নেই। প্লাস কোনো সন্ত্রাসবাদী গ্রুপ এই কাণ্ডটা করার দাবি এখনো অবধি জানায়নি। এবার যে প্রশ্নগুলোর উত্তর নেই। 1, যদি ধরেই নেই অপহরণকারীরা মিডিয়া মারফত জেনেছে কেসটা সিআইডি নিয়েছে, তাহলেও তারা বেশ বেপরোয়া। তারা সৌরভের বাড়িতে এই ভিডিও না পাঠিয়ে ডাইরেক্ট
আমাদের পাঠিয়েছে, অর্থাৎ তাদের হাতে সময় কম। প্রশ্ন হলো কেন কম? সময় আমাদের হাতে কম, তারা তো প্লেয়ারকে পেয়েই গেছে। 2, নিজ গৃহপথ তা তো দেখাও তস করে, চণ্ডালে বসাও আনি রাজার আলয়। এই কথার মানে কি? হঠাৎ মেঘনাদ বধ কাব্য থেকে উদ্ধৃতি কেন? সৌরভের ঠাকুমা যেটা বলছিলেন ওটা ভীমরতি নয় বলছেন? আমাদের দেশে বয়সের কোনো সম্মান নেই। একটু বয়স বেড়ে গেলেই ভাবা হয় ভীমরতি ধরেছে বা খরচার খাতায় চলে গেছে। আমার বিশ্বাস উনি যথেষ্ট বুদ্ধি রাখেন। 3, দ্য বিগ কোয়েশ্চেন, সৌরভকে কোথায় আটকে রেখেছে? কোনো টর্চার করছে কি? আচ্ছা, ভিডিও দেখে সৌরভের শারীরিক অবস্থা কি বোঝা যাচ্ছে? কে বলবে? হ্যাঁ, বলো মনোময়। স্যার, আমাদের ডাক্তারকে ভিডিওটা অলরেডি দেখানো হয়েছে। ওনার মতে ডিহাইড্রেশন সেট ইন করেছে, তবে অ্যাকিউট নয়। বোধহয় জল টল ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে না। আর একটা স্ট্রং সিডেটিভ দেওয়া আছে, চোখের পাতা পড়ার ফ্রিকোয়েন্সি দেখে পরিষ্কার সেটা বোঝা যাচ্ছে। সেটা একদিকে ভালো। হেভিলি ড্রাগড করে রাখলে সাধারণভাবে অন্য ইনজুরি কম করে, পাহারা দেওয়াতেও একটু ঢিল থাকে। ভাবে বন্দিকে যখন ঘুমের ওষুধ দেওয়া আছে তখন যাবে কোথায়? টাইমিং? দিনের আলোয় ভিডিও শ্যুট হয়েছে স্যার। ঘরে জানলা আছে এবং সূর্যের আলো ঘরে ঢুকেছে। স্টিলের মগ ও কম্পিউটার মনিটরের ছায়া টেবিলের ওপর পড়েছে স্যার। ছায়ার দিক ও ঘনত্ব দেখে সূর্যের অবস্থান ক্যালকুলেট করে মোটামুটি আমরা আন্দাজ করতে পারি ভিডিওটা করা হয়েছে সকাল 9টা থেকে 10টার মধ্যে। এবং সেটা করা হয়েছে আজই স্যার, কারণ কিডন্যাপ হয়েছে কাল রাতে আর আমরা ডিভিডি পেলাম আজ। ভেতরে আসছি স্যার। আসুন মিস্টার পালোধি। ইনি হলেন বেহালা থানার অফিসার ইনচার্জ গজেন্দ্র পালোধি। আর গজেন্দ্রবাবু, এরা হলেন এই অপারেশনের জন্য একটা বাছাই করা ছোট টিম। মনোময়, ছন্দা, ভেঙ্কটেশ, ইমতিয়াজ আর রাখাল টিমে আছে। আচ্ছা গজেন্দ্রবাবু, আপনি বলছিলেন বড় রাস্তায় ক্যামেরা রয়েছে, মানে যে রাস্তা ন্যাশনাল হাইওয়ে 12-র দিকে গেছে, অবশ্যই গাড়িতে তুলে অ্যাবডাক্ট করেছে। সেই গাড়িকে তো বড় রাস্তা মানে ডালখোলা বকখালি রোড দিয়েই রায় বাহাদুর রোডে ঢুকতে এবং পরে ওই রাস্তায় বেরোতে হয়েছে। সেই গাড়ি কি ফুটেজ দেখে বার করা সম্ভব? গজেন্দ্রবাবু মাথা নেড়ে চিন্তিতভাবে বললেন, না স্যার, রায়বাহাদুর রোড বেশ বড় রাস্তা। বেশ কিছু এন্ট্রি আর এক্সিট পয়েন্ট রয়েছে। শশীভূষণ মুখার্জি রোড, জেমস লং সরণি, সৌরিন রায় রোড। প্রচুর গাড়ি ঢুকছে বেরোচ্ছে। গাড়ি যে কোনো দিক দিয়ে ঢুকতে বা বেরোতে পারে, জিরো ইন করা মুশকিল। বেশিরভাগ গাড়ি ওই বড় রাস্তা থেকে টার্ন নিয়েই রায়বাহাদুর রোডে ঢোকে। কিন্তু কোন গাড়িটায় আমরা কনসেন্ট্রেট করব সেটাই তো বুঝতে পারা যাবে না। আচ্ছা, কি মডেলের গাড়ি সেটা জানলে কি ফুটেজ বার করা সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি গাড়িটা ডালখোলা বকখালি দিয়ে ঢোকে বা ওই দিকে বেরোয়। কিন্তু কি ধরনের গাড়ি ছিল সেটা তো একমাত্র সৌরভই জানবে। আর সে তো... গজেন্দ্রবাবুর অসম্পূর্ণ কথা ঘরের মধ্যে এক অস্বস্তিকর নীরবতা নিয়ে এলো। সময় থেমে নেই। যত সময় এগোচ্ছে ততই দুশ্চিন্তা বাড়ছে। দেশ জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে শুরু হয়ে গেছে চেঁচামেচি, তর্ক বিতর্ক। পুলিশ ও সিআইডিকে দোষারোপ এবং অবশ্যই সিবিআই তদন্তের দাবি। শিলাজিতের ওপর চাপ বাড়ছে। গজেন্দ্রবাবু ইতিমধ্যে ভিডিওটা দেখে নিয়েছেন। এবার বললেন, আচ্ছা স্যার, ইডেনে ফাইনাল ম্যাচ হয়ে যাবার পর যে সৌরভকে ফেরত দেবে বলেছে, এ ব্যাপারে কি ভরসা করা যায়? শিলাজিৎ একটা সিগারেট ধরিয়ে মাথা নাড়ল। না, যায় না। অনেক সময় হস্টেজ, যাকে অপহরণ করা হয়েছে সে জেদ দেখায়, কোঅপারেট করে না। সেই ক্ষেত্রে অপহরণকারীরা রাগের মাথায় খুনও করে দেয়। নির্ভর করছে যারা কিডন্যাপ করেছে তাদের পেশাদারি মনোভাব কতটা। আচ্ছা, সৌরভ খেলায় যে জেদ, একরোখা মনোভাব বা লড়াকু স্পিরিটটা দেখায়, এমনিতেও কি সেই রকম? খানিকটা তো বটেই। সুতরাং চিন্তার কারণ আছে। শৈলেন, আরেকবার ভিডিওটা চালাও তো,
আর আমার একটা হেডফোন দাও। হাত পা বাঁধা সৌরভ স্ক্রিনে তার বক্তব্য বলছে। শিলাজিৎ দেখছে ঈগলের চোখে। সুদূর আকাশের ঈগল পাখি উড়তে উড়তে যখন নিচে দেখে, সে কিন্তু পথ ঘাট রাস্তা মানুষ এসব দেখে না। সেই সব দৃশ্য দূষণ অতিক্রম করে তার চোখে ধরা পড়ে কোথায় একটা মেঠো ইঁদুর গর্ত থেকে বেরিয়েছে, বা কোথায় একটা বেড়াল বসে আছে। তারপর সে নিঃশব্দে নিচের দিকে নেমে আসে জেট প্লেনের গতিতে, যাকে বলে নোজ ডাইভ। শিলাজিৎ বারবার ভিডিও প্লে করছে। সৌরভকে ছাপিয়ে শিলাজিতের চোখ স্ক্রিনের অন্য কিছু দেখছে। আস্তে আস্তে তার ঘন ভুরুর নিচে তীক্ষ্ণ চোখ জোড়া শুরু হয়ে এলো, আর হিসেব করে ছাঁটা গোঁফের ফাঁকে খেলে গেল এক চিলতে হাসি। দীর্ঘদিনের সহকারী শৈলেন শিলাজিৎকে ভালোই চেনে। চাপা গলায় টিমকে তৈরি থাকতে বলল। ভেঙ্কটেশ, সৌরভ যা বলছে সেই কথার ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ আছে। রাস্তার গাড়ি চলার আওয়াজ, তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স সাইরেনের আওয়াজ আছে খুব আস্তে। ওই অডিওটা এক্সট্র্যাক্ট করে বুস্ট করো, কুইক। মনোময়, এই যে ভিডিওতে টেবিলের ওপর কাঁচের পেপার ওয়েট রয়েছে দুটো দেখছো, এই পেপার ওয়েট দুটো যতটা পারো ব্লো আপ করে ইমেজ বের করো। আর ছন্দা, তুমি কি করবে জানো? হ্যাঁ, ভিডিওটার ওই অংশটা যেখানে সৌরভ বলছে আমার জীবন আপনাদের হাতে, ওইটা আরও বড় করে দেখতে চাই। সৌরভের মুখটা কি বলে জানো? জুম ইন করো। আমি আরও ক্লোজ আপে দেখতে চাই ভিডিওর ওই অংশটা। ক্লিয়ার? 20 মিনিট সময় দিলাম সবাইকে। শৈলেন, গজেন্দ্রবাবু, চলুন আমরা একটু কফি খেয়ে আসি। টিম ততক্ষণ কাজ করুক। ক্যান্টিনে শিলাজিৎ, শৈলেন ও গজেন্দ্রবাবু কফি নিয়ে বসেছে। স্যার, মিডিয়া ভীষণ হইচই করছে। ডিএসপি স্যার তলব করেছিলেন, বললাম না, খুব একচোট ঝাড়লেন আমায়। বললেন আমার রেজাল্ট চাই, আই ওয়ান্ট রেজাল্ট। এই হচ্ছে কিছু তো উনি আক্ষেপ রাখবেন না। অনেকদিন আগে একটা ইংলিশ কমেডি ছবি দেখেছিলাম, ড্যানি কেই অভিনীত। কী কারণে যেন পুলিশের বড় অফিসার একটা ফোন পেয়ে খুব রেগে গেছেন। তার নিচের অফিসারকে ঘরে ডেকে পাঠিয়েই দিলেন এক থাপ্পড়, কোনো ভূমিকা ছাড়া। সেই অফিসার গালে হাত বুলাতে বুলাতে নিজের ঘরে এসে তার নিচের পোস্টের অফিসারকে দিলেন এক থাপ্পড়। সেই অফিসার রুম থেকে বেরিয়ে সামনে হাবিলদারকে পেয়ে মারলেন গালে এক থাপ্পড়। এবার হাবিলদার বেচারা কাকে মারে? তার নিচে তো কেউ নেই। সে শুকনো মুখে বাইরে এসে দেখে রাস্তা দিয়ে এক ধোপা যাচ্ছে গাদার পিঠে মোড় চাপি। মারলেন ধোপাকে এক থাপ্পড়। এবার গরিব ধোপা কাকে মারবে? সে তার গাদার পিঠে মারলো এক থাপ্পড়, আর গাধা বেচারা মারকে পরিত্রাহী ডাক ছাড়তে লাগলো। আমাদের কর্মজীবন এইরকমই, কাজ রিলেটেড টেনশন আমাদের সবার। আমাকে আমার বস বলেছেন ফেল করা যাবে না। সবসময় কি সফল হওয়া যায়? বোঝাই যায় উনিও ব্যাপক চাপে আছেন। কাজ ঠিকঠাক করুন, কেউ নজরও করবে না। কিন্তু কিছু ঘটে গেলেই ব্যাস, সবাই চেঁচাবে যে পুলিশ সিআইডি কি ঘুমোচ্ছিল? এই যে দুর্গাপূজায় কলকাতা পুলিশ বিশাল ক্রাউড ম্যানেজমেন্ট করে, কেউ ক্রেডিট দেয়? দেয় না। পান থেকে চুন খসুক অমনি আমাদের বাপান্ত করে ছাড়বে। যাই হোক, চলুন দেখা যাক ওদিকের খবর কি। শিলাজিতের টিম তাদের যা যা দায়িত্ব দেওয়া হয়েছিল সব ফলাফল শিলাজিতের সামনে রাখল। প্রথমেই আসি কোন লোকেশনে সৌরভ আছে এই প্রশ্নে। আমাদের হাতে একটা ভিডিও ক্লিপ ছাড়া কিচ্ছু নেই। সৌরভ যখন কথা বলছে তখন একটা অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে হালকা। এবার ওটাকে আরও লাউড করেছে ভেঙ্কটেশ। চালাও, শুনুন। দূর থেকে অ্যাম্বুলেন্স আসছে, তারপর চলে যাচ্ছে, কিন্তু তার আগে এক জায়গায় বেশ কিছুক্ষণ ধরে সাইরেন বাজছে, অর্থাৎ ট্রাফিক ক্লিয়ারেন্স পাচ্ছে না। অ্যাম্বুলেন্স এক জায়গায় দাঁড়িয়ে আছে। রাস্তায় হেভি ট্রাফিক নিঃসন্দেহে, এবং অন্যান্য গাড়ির আওয়াজ শুনলে বোঝা যায় এটা অফিস পাড়া ও বড় রাস্তা।
সাইকেল রিক্সার হর্ন বা ওই জাতীয় ছোট রাস্তার যানবাহনের আওয়াজ নেই। সেলিব্রিটি ক্রিকেটারকে কিডন্যাপ করে কোনো অফিস পাড়ার বিল্ডিংয়েই রাখা সেফ। শৈলেন মনোময়ের হাত থেকে কিছু ফটো প্রিন্ট নিয়ে শিলাজিৎকে দিল। সৌরভের পেছনে যে টেবিলে কম্পিউটার মনিটরের খানিকটা দেখা যাচ্ছে, সেই টেবিলের ওপর দুটো কাঁচের পেপার ওয়েট আছে। ওই অংশটা এনলার্জ করা হয়েছে, দেখুন। গোল কাঁচের পেপার ওয়েটের উপর উল্টো দিকের একটা বিল্ডিংয়ের নিচের দিকের প্রতিফলন পড়েছে এবং ইংরেজিতে বিল্ডিংয়ের নাম লেখা বোর্ডের খানিকটা বোঝা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, প্রতিফলন তো তাই উল্টো পড়েছে, তবে বোঝা যাচ্ছে DEEP, দ্বীপ স্যার। তবে আগেও খানিকটা আছে স্যার, সেটা আসেনি। দ্বীপ দিয়েই শেষ স্যার। সবুজ দ্বীপ, জয়দ্বীপ, মঙ্গলদ্বীপ, অমরদ্বীপ। শিলাজিৎ একটা সিগারেট ধরিয়ে বলল, শৈলেন, সৌরভ সেনের বাড়িতে ফোন করে খোঁজ নাও তো, সৌরভ মর্স কোড জানতো কিনা। হ্যাঁ, নমস্কার। মাসিমা বলছেন? আমি শৈলেন পাল, সিআইডি অফিসার শিলাজিৎ সেনগুপ্তের সহকারী। হ্যাঁ মাসিমা, আপনাকে একটু বিরক্ত করছি। আচ্ছা মাসিমা, সৌরভবাবু কি মর্স কোড জানতেন? হ্যাঁ হ্যাঁ, ওই ধরনেরই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না মাসিমা, এখন অবধি খবর দেওয়ার মতো সেরকম কিছু, তবে আমরা খুব চেষ্টা করছি মাসিমা। আচ্ছা ঠিক আছে। স্যার, সৌরভ সেন স্কুলে পড়ার সময় স্কাউটে ছিলেন, তখনই শিখেছিলেন, ওর মা বলল। এটাই ভেবেছিলাম। সৌরভ কোথায় বন্দি আছে সেটা বোঝানোর চেষ্টা সৌরভ নিজেই করেছে ওই ভিডিওর মাধ্যমে। ছন্দা, জুম ইন করে ভিডিওটা চালাও। এবার সৌরভের মুখটাই অনেকটা স্ক্রিন জুড়ে দেখা গেল। আমার জীবন। সৌরভ থেমে গিয়ে দুবার মাথা ঝাঁকালো সামনের দিকে, যেন তার একটা কষ্ট হচ্ছে। তারপর জোরে নিঃশ্বাস নিয়ে বলল, আমার জীবন আপনাদের হাতে, প্লিজ। লক্ষ্য করুন, দুবার মাথা ঝোঁকালো, ক্লিয়ার সাইন যে দুই বলতে চাইছে। আমার জীবন বলে থেমে গেল, একটু একটা গ্যাপ দিল। মর্স কোডে গ্যাপ খুব ইম্পর্টেন্ট। এই সংকেত ভাষা, আলো দিয়ে, আওয়াজ করে বা ইঙ্গিতেও দেওয়া যায়। ধরুন আমি বলবো SOS, অর্থাৎ সেভ আওয়ার সোল, গোটা বিশ্বজুড়ে স্বীকৃত, বিপদে পড়ে সাহায্য চাওয়ার সংকেত। S হলো 3টে ছোট বিপ আর O হলো 3টে বড় বিপ। তাহলে SOS হলো কি? 3টে ছোট বিপ, তারপর 3টে বড় বিপ, তারপর শেষে আবার 3টে ছোট বিপ। এটা সাউন্ডে না হয়ে লাইটে হতে পারে। একটা টর্চ জ্বালানো বা নেভানোর মধ্যে দিয়েও এই সংকেত দেওয়া যায়। সেটাও সম্ভব না হলে চোখের ইঙ্গিতে। চোখের পাতা অল্প সময় ও বেশি সময় খোলা বন্ধের মধ্যে দিয়েও সংকেত পাঠানো যায়, কিন্তু সৌরভের এত কিছু করার সময় ছিল না। তাছাড়া তাকে করা সেডেটিভ ইনজেক্ট করা হয়েছে বলে মনে হয়। সে শুধু অপহরণকারীদের নজর বাঁচিয়ে মর্স কোডের একটা আভাস দিয়েছে মাত্র। বাংলায় বলছে সৌরভ, আমার জীবন, তারপর একটা গ্যাপ, ঠিক 2 সেকেন্ড গ্যাপ, তারপর বলছে আপনাদের হাতে, অর্থাৎ বুঝিয়ে দিচ্ছে আমার জীবন কথাটা আপনাদের হাতে কথাটা থেকে আলাদা করতে হবে। তারপর ইঙ্গিত দিয়েছে 2 বার মাথা ঝুঁকিয়ে যে 2 নম্বর। সেটা কি 2টি শব্দ? এদিকে কাঁচের পেপার ওয়েটে প্রতিফলন, উল্টো দিকের বিল্ডিংয়ের নামের শেষ অংশ দেখতে পাচ্ছি আমরা, দ্বীপ। দ্বীপ বাংলায় 2টি শব্দ। তাহলে আমার জীবন দ্বীপ। জীবনদ্বীপ বিল্ডিং স্যার, চৌরঙ্গি রোডে। জয় মা তারা। তার মানে ইংলিশে JEVANDEEP, শেষের DEEP রিফ্লেকশনে এসেছে। তার মানে সৌরভ বুঝিয়ে দিল যে সে ওই জীবনদ্বীপ বিল্ডিং এর উল্টো দিকে কোনো একটা বিল্ডিং এ বন্দি আছে।
ব্রেভো ব্রেভো। স্যার, জীবনদীপ বিল্ডিং এর উল্টো দিকে তো অনেকগুলো বিল্ডিং আছে, কিন্তু লোকেট করবেন কি করে কোন বিল্ডিং এর কোন রুমে আছে? শিলাজিৎ স্পেশাল টিমের ইমতিয়াজের দিকে চেয়ে বলল, কি হে ক্রাইসিস এক্সপার্ট, কি করা যায়? ইটস ডিফিকাল্ট বাট পসিবল স্যার। জীবনদীপ বিল্ডিং 19 তলা। আমি এখনই ওখানে দুজন লোক পাঠিয়ে দিচ্ছি যারা লেজার স্কেল দিয়ে রিয়েল টাইম বিল্ডিং হাইট রিফ্লেকশন অ্যাঙ্গেল সব নিয়ে একটা কম্পিউটারে ফিট করিয়ে বোঝার চেষ্টা করবে কোন বিল্ডিং আর কোন ফ্লোরে সৌরভ আছে, এগুলো আর কি। খুব কেয়ারফুল ইমতিয়াজ। সৌরভকে কজন পাহারা দিচ্ছে আমরা জানি না, কোনো সন্দেহ যেন না করে। পুরুষ ও মহিলা মিশিয়ে পাঠাও, অ্যাকিউরেট রেজাল্ট পেলে আজ রাতে রেড করব। আর হ্যাঁ, জীবনদীপ বিল্ডিংয়ের সামনের দিকে যেখানে নামের বোর্ড আছে ওখানে সাজানোর এলইডির আলো লাগাও। ভেতরে কোনো ঘরে একজন লোক ওই আলোয় মর্স কোড ফ্ল্যাশ করবে কন্টিনিউয়াসলি। মেসেজ হলো সিআইডি। সৌরভকে আশ্বাস দেওয়া দরকার যে আমরা আসছি। স্যার, অপহরণকারীরা আলো দেখে সাবধান হয়ে যাবে না তো? তাছাড়া রেড করলে যদি সৌরভের কোনো ক্ষতি করে বসে? ডেকোরেটিভ আলো তো বিল্ডিংয়ে দেয়, তাছাড়া ওরা মর্স কোড জানে না, নইলে সৌরভ এই ভাষায় ইঙ্গিত দিত না। মুভ আমাকে করতেই হবে, এইভাবে বসে থাকা যায় না। সৌরভ বাংলা তথা ইন্ডিয়ার একটা রোল মডেল। ইডেনে ফাইনাল হয়ে গেলে ওরা ছেলেটাকে ফেরত দেবে এমন কোনো গ্যারান্টি নেই। এত ভালো ক্রিকেটার, এতটা ইন্টেলিজেন্ট ছেলে এভাবে আটকে আছে, এটা মেনে নেওয়া যায় না। আলো দিয়ে কাউকে মর্স কোডে সিআইডি কথাটা জানাতে হলে আলো জ্বালাতে ও নেভাতে হবে এইভাবে। আলো 2 সেকেন্ড জ্বলে থাকবে যদি এ হয়, আর আলো জ্বলেই নিভবে যদি বি হয়। তাহলে সিআইডি এই 3টে অক্ষর এইভাবে বোঝাতে হবে। সি অক্ষর হলো এবি এবি একটু বিরতি, আই অক্ষর হলো বিবি একটু বিরতি, ডি অক্ষর হলো এ বি বি। আবার এই প্যাটার্নটাই রিপিট হবে বারবার। শব্দ দিয়ে বোঝাতে গেলে এ হবে একটা বড় বিপ, বি হবে একটা ছোট্ট বিপ বা ওই জাতীয় যে কোনো আওয়াজ। যে মর্স কোড জানে সে কিছুক্ষণ আলোটা দেখলেই উত্তর পেয়ে যাবে। জীবনদীপ বিল্ডিংয়ের নামের পাশে বিকেল 5:30 থেকে এই মেসেজ দেওয়া হচ্ছে। সাধারণ পথ চলতি মানুষ টুনি বাল্বের আলো দেখে ভাববে কায়দার আলো বা আলোটা ঠিকঠাক কাজ করছে না। রাত 11:20, চৌরঙ্গি রোড এখন ঘুমিয়ে আছে। কে বলবে দিনের বেলা এই অঞ্চলই কি ভীষণ কর্মব্যস্ত থাকে। বড় বড় অফিস বাড়িগুলো যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। জীবনদীপ বিল্ডিংয়ের সামনে ঝোলানো লাল নীল আলোর মালা একই রকম জ্বলছে নেভছে, এবং বিশেষ একজনকে জানানোর চেষ্টা করছে ভয় পেও না, সিআইডি আসছে। কিন্তু অনেক চেষ্টা করেও নির্ভুলভাবে বোঝা সম্ভব হয়নি জীবনদীপের উল্টো দিকের ঠিক কোন বিল্ডিংয়ে রাখা হয়েছে সৌরভকে। সপ্তর্ষি ম্যানশন 15 তলা, কারনানি টাওয়ার্স 10 তলা এবং 12 তলার ললিত ম্যানশন রয়েছে পাশাপাশি। এর যে কোনো একটায় সৌরভ থাকতে পারে। পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ এর লোক পুরো এলাকা ঘিরে ফেলেছে। শিলাজিৎ, শৈলেন ও গজেন্দ্রবাবুর পরনে বুলেট প্রুফ জ্যাকেট, হাতে সার্ভিস রিভলভার। মিডিয়ার লোকদের দক্ষিণ দিকে তারামণ্ডল এবং উত্তর দিকে মার্কিন দূতাবাসের কাছে আটকে দেওয়া হয়েছে। দূরে কি কোথাও জাহাজের ভোঁ বাজছে, নাকি খেলার স্টেডিয়ামে কোনো দর্শক ভিপু বাজাচ্ছে? গভীর তন্দ্রায় আচ্ছন্ন সৌরভ। ঘুমের হালকা ও গভীর স্তরের মধ্যে তার চেতনা ঘোরাফেরা করছে। তোর আর খেলে কাজ নেই দাদু, দেখ তো কতটা কেটে গেছে। টুবাই, টুবাই, ওঠ বাবা, প্র্যাকটিসে যাবি না? জল, একটু জল।
সৌরভ, সৌরভ শুনতে পাচ্ছ? সৌরভ! সৌরভ জোরে একবার মাথা ঝাঁকালো। সে চেয়ারে বসে আছে, তার হাত পিছমোড়া করে পেছন দিকে বাঁধা, তার 2 পা বাঁধা। কেউ তাকে ডাকছে, কিন্তু কান ভোঁ ভোঁ করছে। গলাটা শুকিয়ে শিরিষ কাগজের মতো খসখসে হয়ে গেছে। কিছু বলতে গিয়ে দেখল গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। সৌরভ, আমরা পুরো এরিয়া ঘিরে ফেলেছি। জীবনদীপ বিল্ডিং এর উল্টো দিকের কোন বাড়িতে আছো? একটা সাইন দিতে পারবে? ওরা বুঝেছে, ওরা তার সংকেত বুঝেছে, কিন্তু সে জানাবে কি করে ঠিক কোথায় আছে? তার হাত বাঁধা। আর আর উফ, আবার ঘুম আসছে কেন? সৌরভ নিচের ঠোঁট দাঁত দিয়ে জোরে কামড়ালো। নিজেকে যন্ত্রণা দিয়ে দিয়ে জাগিয়ে রাখতে হবে। চেয়ারটা রিভলভিং এবং চেয়ারের নিচে চাকা আছে, কিন্তু জানলা অবধি যেতে পারলেও বন্ধ জানলা খুলবে কি করে? সৌরভ বাঁধা পা দুটো মেঝের সাথে ঘষটে চেয়ার ঠেলে টেবিলের একদম কাছে নিয়ে এলো। যতটা পারা যায় ঝুঁকে পড়ে টেবিলের ওপর রাখা স্টিলের মগটার হ্যান্ডেল দাঁত দিয়ে কামড়ে ধরল। এরপর মগটা টেবিলে ঠুকলে সেই আওয়াজ তো নিচে পৌঁছবে না। সৌরভ চারদিকে ভালো করে দেখল। ঘরটা একটা অব্যবহৃত ছোট অফিস ঘর। একটা সাদা এলইডি বাল্ব জ্বলছে সেই সকাল থেকে। ঘরে একটা বেসিন ছিল না? হ্যাঁ, ওই তো। সৌরভ চেয়ারটাকে পা ঘষটে বেসিনের কাছে নিয়ে এলো। তার মুখে স্টিলের মগটার হ্যান্ডেল ধরা আছে। দেওয়ালের গায়ে বেসিনের জলের ধাতব পাইপ লাইন তার মুখের নাগালে। সৌরভ শক্ত করে স্টিলের মগের হাতল দাঁত দিয়ে কামড়ে ধরে মগ সজোরে মারল পাইপ লাইনে। খুব দ্রুত 2 বার আঘাত করে থামল, আবার খুব দ্রুত 2 বার আঘাত করে থামল। এইভাবে করে যেতে লাগলো। মাঝে মাঝে তার কপাল ঠুকে যেতে লাগলো দেওয়ালে। ভালো, যন্ত্রণা তাকে ঘুমের জগতে তলিয়ে যেতে দেবে না। স্যার, 3টে বিল্ডিং একসাথে রেড করা যাবে না? দরকারে আরও এসটিএফ আসবে। সৌরভ কোনো সংকেত দেবার মতো অবস্থায় আছে কিনা তা তো জানি না আমরা। স্যার, সৌরভের 2 নম্বরের ইঙ্গিতটা, মানে 2 জন অপহরণকারীও তো। চুপ, শোনো। কোট পাঠাচ্ছে স্যার, 2টো ছোট বিপ, মানে মানে আই, ইংরেজির আই। আই মানে আমি। আবার এটাও হয় আমি একা যখন সংকেত পাঠাতে পারছে। কোন বিল্ডিং থেকে আসছে দেখতে হবে। এসটিএফ, ট্রেস দ্য সাউন্ড, বাট বি কেয়ারফুল। কিডন্যাপার গ্যাং আমাদের সংকেত পাঠিয়ে ট্র্যাপে ফেলতে পারে। সেরকম বুঝলে শুট অ্যাট সাইট। রিপিট, শুট অ্যাট সাইট। অপরাধী দেখলেই গুলি করবেন। জলের পাইপে আঘাত করলে সেই আওয়াজ পাইপ লাইন বেয়ে খুব দ্রুত পৌঁছয়। সৌরভ সেই পন্থায় নিয়েছিল। তাকে দিয়ে ভিডিও করিয়ে নিয়ে চেয়ারে বসিয়ে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখে অপহরণকারীরা কেটে পড়ে। অফিস ঘরে দরজার বাইরে থেকে তালা ঝুলিয়ে যাবার আগে তাকে কড়া ঘুমের ওষুধের ইঞ্জেকশন দিয়ে যায়। সৌরভ, সৌরভ শুনতে পাচ্ছ? সৌরভ, 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 আমরা এসে গেছি। সৌরভ, জেগে থাকো। সৌরভ, এই চালানো কুইক। সৌরভ, ওরা কজন ছিল? কোথায় গেল ওরা? কিছু 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 বলতে পারবে? ওদের তুমি চেনো? সৌরভ অজ্ঞান হয়ে গেছে স্যার, অ্যাম্বুলেন্স আনুন তাড়াতাড়ি। সৌরভকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সৌরভের জ্ঞান ফিরেছিল। শিলাজিৎ যেটুকু জানতে পারে তা হলো একটি মারুতি ওমনি ভ্যানে করে তাকে 3 জন ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নিয়ে যায়। সৌরভের জ্ঞান যখন ফিরে আসে তখন সে দেখে একটা ছোট অফিস ঘরে সে চেয়ারে বসে আছে। 2 জন মুখ ঢাকা লোক তাকে ভিডিও ক্যামেরার সামনে বসিয়ে ভিডিও করে।
তারপর জল খাইয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখে ঘরে তালা ঝুলিয়ে চলে যায়। ক্যামেরার সামনে থাকা চাকা লাগানো চেয়ার টেনে নিয়ে আসার সময় সে জানলা দিয়ে এক ঝলক দেখেছিল উল্টো দিকে জীবনদ্বীপ নাম লেখা বিল্ডিং রয়েছে। এরপর কলকাতার দুই প্রান্তে শুরু হয় দুটি কাণ্ড। একটি কাণ্ড দেখার জন্য উদগ্রীব দর্শক টিকিট কেটে বসে আছে, আর অন্য কাণ্ডটি অন্ধকার জগতের। আগে বরং আমরা ইডেন স্টেডিয়ামে ফ্ল্যাড লাইটের আলোয় যে কাণ্ডটা হলো সেটার দিকে চোখ রাখি। হ্যাঁ, ভারত বনাম পাকিস্তান ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে এবং সৌরভ খেলছে। পাকিস্তান টিমের অধিনায়ক ইনজামুল হক টসে জিতে ব্যাটিং বেছে নেন। 50 ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় 7 উইকেট খুইয়ে 280 রান। 7 উইকেটের 3টে নিয়েছে সৌরভ। মোহাম্মদ কায়েস যখন একটা 4 মারলেই হাফ সেঞ্চুরি করে ফেলেন, ঠিক তখনই সৌরভের শর্ট লেন্থে অল্প আউটসুইং ডেলিভারি লেগ স্ট্যাম্প বরাবর পিচে পড়েই গতি বাড়িয়ে মোহাম্মদের ব্যাটে লেগে স্লিপে ফিল্ডারের হাতে গিয়ে জমে যায়। আম্পায়ার আকাশের দিকে আঙুল তোলার আগেই কায়েস সৌরভের দিকে একটা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে ক্রিজ ছাড়েন। সৌরভের দ্বিতীয় উইকেট পাওয়াটা খানিক মজা, তবে মজাটা এখানে গোপন ব্যাপার। ক্রিজে পাকিস্তানের জাভেদ, বল করবে কার্তিক কৃষ্ণন। ক্যাপ্টেন গোবিন্দ সৌরভকে দাঁড় করিয়ে দেয় সিলি মিড অফ থেকে একটু পেছনে, কারণ বল ভালোই বাউন্স করছে, যদি লোপ্পা ক্যাচ হয় এই আশা। কার্তিক বল করল অফ স্ট্যাম্পের ওপর শর্ট পিচ বল, ড্রাইভ করল জাভেদ। বিদ্যুৎ গতিতে বল ছুটে গেল সৌরভের তলপেট লক্ষ্য করে। সৌরভ দেখল একটা কামানের গোলা ধেয়ে আসছে তার পেটের দিকে, এবং স্বাভাবিকভাবেই নিজের পেট বাঁচাতে সে পেটের সামনে 2 হাত পেতে দেয়। বল এসে তার 2 হাতে জমে যাবার মুহূর্তে দীর্ঘদিনের খেলার শিক্ষা থেকেই তার 2 হাতের আঙুল মুড়ে বন্ধ হয়ে যায়। 2 হাত পিছিয়ে প্রায় তলপেটের মধ্যে ঢুকিয়ে নেয় বলের গতিজাড্য কমানোর জন্য। স্টেডিয়ামের গর্জন ছাপিয়ে প্রথমেই তার যেটা মনে হয় সেটা হলো আঙুল ভাঙিয়ে দিত, এরপর তো ব্যাট করতে হবে। তৃতীয় উইকেটটা নিয়ে সৌরভ প্রমাণ করে না, সে আহত হয়। পেট বাঁচাতে গিয়ে ক্যাচ নেওয়া ক্রিকেটে এমন মজা কম নেই। তৃতীয় উইকেট নেওয়াটা আরও প্রমাণ করল সৌরভ একজন প্রকৃত অলরাউন্ডার। ফিল্ডিংয়ে তার ফিটনেস প্রশংসনীয়। স্ট্রাইকার শোয়েব আলী, নন স্ট্রাইকারে আছে ইলিয়াস খান, বল করছে আয়ুষ্মান খান্না। বল ডেলিভারি হওয়ার আগেই শোয়েব বাঁ পা বাড়িয়ে ব্যাট পেছনে তুলে নিল। বল পড়ল বাড়ানো বাঁ পায়ের 1 হাত দূরে এবং সজোরে ব্যাট চালালো শোয়েব। বল আয়ুষ্মানের আঙুলে লেগে প্রচণ্ড গতিতে গড়িয়ে গেল কাছে দাঁড়ানো সৌরভের কাছে। বিদ্যুৎ গতিতে সৌরভ সেই বল হাতে তুলে নিয়েছে। শোয়েব স্ট্রাইক করেই রান নিতে ছুটেছিল। 15 গজ অতিক্রম করে বুঝল নন স্ট্রাইকার ইলিয়াস তার জায়গা থেকে নড়েনি। ফিরে যাওয়ার চেষ্টা করে শোয়েব ঝাঁপ দিয়েছিল বটে, কিন্তু তার আগেই সৌরভ বল ছুঁড়ে দিয়েছে উইকেট কিপার বাসুদেবকে। নিজেকে রান আউট থেকে বাঁচানো শোয়েবের পক্ষে সম্ভব ছিল না। মাঠ ছেড়ে বেরিয়ে যাবার আগে শোয়েব ইলিয়াসের কাছে গিয়ে যা বলেছিল সেটা যে খুব মধুর বাক্য নয়, সেটা দূর থেকেই বোঝা যাচ্ছিল। পাকিস্তানের 280 রান চেজ করতে গিয়ে ভারতীয় টিমের হয়ে ওপেন করেন দলের ক্যাপ্টেন গোবিন্দ হিরোয়ানি ও সালিম আগা খান জুটি। গোবিন্দ রাজস্থান থেকে উঠে এসেছে এবং ঠান্ডা মাথার প্লেয়ার। সবচেয়ে বড় কথা, নিজের পারফরমেন্সের চেয়ে দলের পারফরমেন্সকেই বেশি গুরুত্ব দেয়। গোবিন্দ সালিম জুটির সুন্দর বোঝাপড়ায় ভারতের রান নিয়ে গেল 162তে। 93 করে আউট হল গোবিন্দ। শোয়েবের বলে 3 নম্বরে এসে রোহন কাপুর স্কোর বোর্ডে জুড়ল আরও 32 রান। বল করতে এলো অত্যন্ত চতুর বোলার টি.এন. মুনা। প্রথম বলটা সে ইচ্ছে করে ওয়াইড দিল। দ্বিতীয় বল ছুটে এসে খুব জোরে দেবার ভান করে ডেলিভারি দিল আস্তে। রোহন পিছিয়ে খেলতে এসে ঠকে গিয়ে বোল্ড হল। ভারতের টিম নো বল আর্জি জানালেও অস্ট্রেলিয়ান আম্পায়ার গ্রাহ্য করলেন।
ব্যাটিং অর্ডারে 4 নম্বরে সৌরভ সেন মাঠে আসতেই গোটা ইডেন স্টেডিয়াম জুড়ে শুরু হলো দাদা দাদা ধ্বনি, সমবেতভাবে এবং ছন্দে। সৌরভের বেপাত্তা হওয়া, অপহরণ হওয়া, তারপর তাকে উদ্ধার করা সবটাই কলকাতাবাসী অত্যন্ত মনোযোগ দিয়ে ফলো করেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। অবশেষে বাংলার মহারাজ নেমেছে ব্যাট হাতে। সেই দৃপ্ত ভঙ্গিতে হাঁটা, সেই সমস্ত স্টেডিয়ামকে ডান হাত তুলে ভি ফর ভিক্টরি দেখানো। বাংলার মহারাজ আগত। সৌরভ এগিয়ে গিয়ে সেলিম আগাকে বলল, সেলিম ভাই, বল আটকাও, নয় ছেড়ে দাও প্লিজ। পেটাবো আমি, না পেটালে আমার মন শান্ত হবে না। সেলিম স্মিত হেসে বলল, চল বেটা, দিখা আপনার জোশ। এবং মহারাজ তার বিক্রম দেখাল। টেনিসের ফোরহ্যান্ড শটের মতো প্রচণ্ড জোরে অফ স্টাম্পের বাইরে বল মারা, পা বাড়িয়ে কভার ড্রাইভ, সুইপ করা। ইডেনের দর্শক লোভীর মতো চেটেপুটে খেল সৌরভের সেঞ্চুরিটা। ম্যাচের শেষ ওভার। বল করছে পাকিস্তানের সবচেয়ে মারাত্মক বোলার টিএন মুনির। ভারতের স্ট্রাইকার সৌরভ সেন, নন স্ট্রাইকার ক্রিজে আছে সেলিম আগা। ভারতের জিততে লাগবে আরও 7 রান। মুনির পরপর 3টে বলে সৌরভকে কোনো রান নিতে দিল না। লং অন, ডিফাইন লেগ, থার্ড ম্যান ফিল্ডাররা বল ঠেকিয়ে দিল। গোটা স্টেডিয়াম নিস্তব্ধ। মনের উত্তেজনার চোটে কারুর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। স্কোরবোর্ড থমকে আছে। ভারত কি হেরে যাবে? তার চেয়েও অসহ্য প্রশ্নটা হলো, পাকিস্তান কি জিতে যাবে? মনির ছুটে এসে বেশ জোরে বল দিল। ডেলিভারি সৌরভের বুকের কাছে উঠল। সৌরভ জোরে ব্যাট চালিয়ে পুল করল এবং বল বাউন্ডারি পার হয়ে গেল। স্টেডিয়াম কিন্তু নিস্তব্ধই রইল। 4 বা 6-এর উত্তেজনা ছাপিয়ে এখন যে একটাই চিন্তা, জিতব তো। মুনির এবার ডেলিভারি দিল লেগ স্ট্যাম্পে হাফ ভলি। সৌরভ গ্লান্স করল। ইডেন গার্ডেন্সের 66,000 জোড়া চোখকে সাক্ষী রেখে বল উইকেট কিপারের পাশ দিয়ে বাউন্ডারি পৌঁছে গেল। স্টেডিয়ামের প্রথম আনন্দ চিৎকারটা এলো একটি কিশোরী মেয়ের কণ্ঠ থেকে। পরের দিনের একটি জনপ্রিয় বাংলা দৈনিকের প্রথম পাতার হেডলাইন ছিল ওই শব্দটাই, দাদা। স্যার, টালিগঞ্জের শান্তিগড় বস্তি থেকে 3 জনের মধ্যে 2 জনকে ধরতে পারা গেছে। ওদের পান্ডাটা স্যার ভেতরের রাস্তা দিয়ে গলফ গ্রিনের দিকে পালিয়ে গেছে। লকা আর টেংরির মধ্যে একটা আবার 12টা পেন কিলার ট্যাবলেট খেয়ে বসে আছে স্যার। বটে, চলো। স্যার 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 প্লিজ স্যার, আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না স্যার। আরে বাপ রে, আমরা কিছু জানি না স্যার, সত্যি বলছি স্যার, স্যার আমরা জানি না স্যার, স্যার বাবারে। আমি কিছু জানতে চেয়েছি। শিরায় মারবেন না স্যার, ওরে বাবা গো, খুব লাগছে স্যার, আর করবো না স্যার। অতগুলো পেন কিলার খেয়েও লাগছে? ভালো। বলছি স্যার, বলছি স্যার, বলছি স্যার, আমরা স্যার পার্সেলকে কোলোফর্ম দিয়ে তুলে নিয়ে গাড়ি চালিয়ে আলিপুর চিড়িয়াখানার সামনে গাড়ি দেখে পার্সেলের হাত মুখ বেঁধে দিয়ে চলে গেছি। তারপর অন্য লোক এসে ডেলিভারি নিয়ে গেছে। আমরা কিছু জানি না স্যার, মা খালি দিবে স্যার। ভালো। বলছি স্যার, উসমান আলী 30,000 টাকা দিয়েছে। মুখ খুলেছে জানলে আমাদের মেরে ফেলবে স্যার। ওসমান আলী?
সৌরভের মুখ থেকে মারুতি ওমনির কথা শুনে সিসিটিভি ফুটেজ দেখে ডালখোলা বকখালি রোড থেকে যেসব গাড়ি রায়বাহাদুর রোডের দিকে ঢুকেছে তার মধ্যে ওই নির্দিষ্ট গাড়িটা বার করতে এবং তার নম্বর ট্র্যাক করে গাড়ির মালিক এবং তারপর এই লকা ও টেংরি নামক দুই ছিচকে গুন্ডাকে ধরতে পুলিশকে বেশি বেগ পেতে হয়নি। মধ্য কলকাতার বেনিয়াপুকুর অঞ্চল এক প্রাচীন এলাকা। একসময় এখানে মূলত বেনিয়াদের বসতি ছিল, স্বর্ণ ও গন্ধ বণিক। কিন্তু এখন এই অঞ্চলকে জগা খিচুড়ি বলা যেতে পারে। বাঙালি, মারোয়ারি, সিন্ধ্রি, দক্ষিণী, অ্যাংলো ইন্ডিয়ান, মুসলমান, এমনকি দুই একটি জার্মান পরিবারও থাকেন। মাদার টেরিজার নির্মল হৃদয় এখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট। বেনিয়াপুকুরের উসমান গ্যারেজ বেশ অনেকটা জায়গা নিয়ে। দিনরাত সেখানে গাড়ি সারাই, রং করা এবং ধোয়া মোছা চলছে। ভেতরের দিকে দুটো ঘর নিয়ে থাকে মালিক উসমান আলী। লম্বা পেটানো চেহারা, বয়স 50 ছুঁই ছুঁই, পরনে কুর্তা পাজামা, গলায় নকশাদার রুমাল, মাথায় ফেস টুপি, দাড়িতে মেহেদি করা। সিআইডির 4 জন সোজা সেই ঘরে ঢুকে এসেছে। ওসমান আলী, চল। कौन हो बे? তোর বাপ। চল, বলে বসিয়ে দুধ ভাত খাওয়াবো, সাইকেল চালানো শেখাবো। চল ওঠ। এ আফসার, তুমি জানো না আমি কে আছি? আমি উসমান আলী আছি। দুবাই কানেকশন আছে আমার। আমি ছোটা রুস্তমের ডান হাত আছে। সারা ডান হাতটা চেপে ধরো তো। কয়েকজন সাথে সাথে সামনের টেবিলে উসমানের ডান হাত চেপে ধরল। শিলাজিৎ সিগারেটের প্যাকেটটা বার করে একটা সিগারেট ঠোঁটে চেপে ধরে প্যাকেট থেকে লাইটার বার করল। তারপর লাইটার জ্বালিয়ে নিয়ে গেল উসমানের ডান হাতের কাছে। উসমানের চোখ বড় বড় হয়ে গেছে, মুখে ভয়ের ছায়া। অফিসার বাবু, আমি সচ্চা মুসলমান আছি। আমি 5 ওয়াক্ত নামাজ করি, কোনো গুনাহ আমি করিনি অফিসার। তাই বুঝি? মুসলমান কথাটার মানে জানিস? মুসাল্লাম ইমান, যার মন পবিত্র, উদ্দেশ্য সৎ। ইন্ডিয়ান প্লেয়ারকে ধরে নিয়ে গিয়ে ঘরে হাত পা বেঁধে ফেলে রাখা, তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া, তার পা দুটো কেটে ফেলার হুমকি দেওয়া খুব পবিত্র কাজ, তাই না? মালটাকে গাড়িতে তোলো। বেহালায় সৌরভ সেনের বাড়ির বাইরে আজ আর তেমন সিকিউরিটির কড়াকড়ি নেই। শিলাজিৎ শৈলেনকে নিয়ে গাড়ি যখন প্রধান ফটক পেরিয়ে গাড়ি বারান্দার দিকে এগোচ্ছে, তখন মোরাম বিছানো পথের ওপর একটা কাঠ বেড়ালি বসেছিল। সে তড়িঘড়ি পথের পাশের আতা গাছ বেয়ে খানিকটা উঠে মুখ ফিরিয়ে দেখল ওদের। বসবার ঘরে রয়েছেন সৌরভের মা মলিনা দেবী, দাদা গৌরব ও ঠাকুমা বাসন্তী দেবী। সৌরভ বাড়ি নেই, সে এখন রয়েছে তার টিমের সঙ্গে। সদ্য ফাইনাল জেতার পর অনেক প্রেস মিট করার থাকে, অনেক সেলিব্রেশন পার্টিতে হাজির থাকতে হয়। আপনাকে ধন্যবাদ দেবার মতো ভাষা আমার জানা নেই। আমার ছেলেকে আপনি ফিরিয়ে এনেছেন। হারিয়ে ফিরে পাওয়া ছেলে, এ যে কত বড় প্রাপ্তি, সে আপনি বুঝবেন না। একটাই অনুরোধ, সৌরভ বাড়ি এলে আপনাদের পুরো টিমে যারা ছিলেন সবার নিমন্ত্রণ রইল। আসতে হবে কিন্তু, অবশ্যই। আমরা আমাদের ডিউটি করি, তবে আসবো অবশ্যই। আমাকে না পেলে আপনি শৈলেনকে জানিয়ে দেবেন, তাহলেই হবে। শিলাজিৎ তারপর সৌরভের ঠাকুমার দিকে তাকিয়ে বলল, বিভীষণকে কি ক্ষমা করা যায়? করা উচিত। গৌরব ও সৌরভের ঠাকুমা বাসন্তী দেবী সোফায় বসে জপমালা গুনছিলেন। স্মিত হেসে বললেন, তোমার বাবা খুব বুদ্ধি, অনেক উন্নতি করবে জীবনে। সে উন্নতি দেখে যাবার মতো বয়স আমার নেই, কিন্তু আমি জানি উন্নতি তুমি করবেই। গৌরববাবু, একটু বাইরে আসবেন, কথা আছে। শিলাজিৎ, শৈলেন ও গৌরববাবু গাড়ি বারান্দার নিচে এসে দাঁড়িয়েছে। শিলাজিৎ একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আপনার ভাইয়ের অপহরণ কেসের তদন্ত করতে গিয়ে টালিগঞ্জের ছেনো মাস্তান থেকে বল গড়িয়ে গেল বেনিয়াপুকুরের ওসমান আলী অবধি।
কিন্তু বল সেখানেই থেমে রইল না গৌরববাবু। তারপর কোন দিকে গড়ালো বলুন তো? গৌরব সেন চুপ করে শিলাজিৎকে দেখছেন স্থির হয়ে। কেন কাজটা করলেন গৌরববাবু? ওসমান আলীকে সৌরভ সম্পর্কে তথ্য আপনিই দিয়েছিলেন। সে কখন কোথায় সময় কাটায়, কখন কোন পথে ফেরে, ভেবেছিলেন আপনার ইনভলভমেন্ট কেউ টের পাবে না। আপনার ঠাকুমা কিন্তু বুঝেছিলেন। হয়তো ফোনে আপনার কোনো কথা শুনে ফেলেছিলেন। তস্কর হলো এখানে উসমান। আপনার ছোট ভাইয়ের উপর দিয়ে কত বড় ফাড়া গেল বুঝতে পারছেন? আমি বাধ্য হয়েছিলাম মিস্টার সেনগুপ্ত। ব্যবসায় আমার অনেক দেনা হয়ে গেছে, ক্লোজ টু 1.5 কোটি। উসমান আলী ক্রিকেট বেটিং গেম চালায়, সে আমার সব দেনা মিটিয়ে দেয়। বিনিময়ে আমায় শুধু কয়েকটা ইনফরমেশন দিতে হবে। সৌরভ না খেললে ইন্ডিয়ার হারার চান্স বেড়ে যাবে। বেটিং থেকে উসমান 1.5 কোটি টাকার 3 গুণ টাকা করে নেবে, কিন্তু ব্যাপারটা হাতের বাইরে চলে যায়। ওসমান কোর্টে মুখ খুললে কি করবেন? ফ্যামিলি প্রেস্টিজ থাকবে, সৌরভের ইমেজ থাকবে। তার দাদা ইনভলভ ছিল জানতে পারলে সৌরভের পারফরমেন্স ঠিক থাকবে। শুধু ওর পারফরমেন্সটাই সবাই দেখে, কেউ মনে রাখেনি এই গৌরব সেনও ক্রিকেট খেলতো, বাংলার হয়ে খেলতো, রঞ্জি খেলেছে। বাবা মারা যাবার পর ফ্যামিলি বিজনেস আমায় ধরতে হয়, আমার খেলা জলাঞ্জলি দিয়ে। কেউ ভাবেনি আমারও ইচ্ছে বলে একটা বস্তু আছে। কেন আর ভাববে বলুন? আমি যে বড় ছেলে, সব বড়টাই বোধহয় ধোপার মুটবো আর গাধা হয়, তাদের শুধু কর্তব্য পালন করে যেতে হবে। অন্যায় আমি করেছি 100 বার। আর বিশ্বাস করুন মিস্টার সেনগুপ্ত, ব্যাপারটা এই পর্যায়ে চলে যাবে আমি বুঝতে পারিনি। উসমান আমায় বলেছিল ওকে কয়েকটা দিন অন্য জায়গায় রাখবে যাতে ম্যাচটা না খেলতে পারে, তারপর ফিরিয়ে আনবে, ওর কোনো ক্ষতি হবে না। ক্রিকেট নিয়ে কোটি কোটি টাকার বেটিং হয়, সেই বেটিং জগতে ওর ম্যাচ না খেলাটা একটা বড় প্রফিট করে নেবার মৌকা করে দেবে। আপনার উপর কোনো সহানুভূতি আমার নেই গৌরববাবু, কিন্তু আপনার ইনভলভমেন্টের খবর রাষ্ট্র হলে সৌরভের খেলা নষ্ট হবে, ওর কেরিয়ার শেষ হয়ে যাবে। পশ্চিমবঙ্গ তথা দেশ একজন বড় ক্রিকেটারকে হারাবে, সেটা আমরা চাই না। দেখা যাক কি করা যায়। চলি। ষোলোই অক্টোবর রাত 8:30 পার্ক স্ট্রিটের এক রেস্তোরাঁয় আজ একটা ছোট পার্টি চলছে। ডিপার্টমেন্টের তরফ থেকে গোয়েন্দা শিলাজিৎ সেনগুপ্তর অনারেই এই পার্টি দেওয়া হয়েছে। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বা ডিআইজি সাহেব বিপ্লব অধিকারী লম্বা চওড়া মানুষ। চোখে পড়ার মতো হলো তার চারা দেওয়া পেল্লাই গোঁফ, আর কানে পড়ার মতো হলো তার কণ্ঠস্বর, যাকে বলে বুমিং ভয়েস। ডিআইজি সিআইডি বিপ্লব বাবু হাতে হুইস্কির গ্লাস নিয়ে শিলাজিতের দিকে এগিয়ে এলেন। মাই ডিয়ার বয়, কি ব্যাপার? তোমার গ্লাস খালি কেন? রিফিল রিফিল। নিচ্ছি স্যার। ওয়ান্ডারফুল জব মাই ডিয়ার বয়, ওয়ান্ডারফুল জব। তুমি ডিপার্টমেন্টের মুখ রক্ষা করলে। কেসটা সিবিআই এর হাতে চলে গেলে খুবই এম্বারাসিং ব্যাপার হতো। ইউ আর দ্য রিয়েল ম্যান অফ দ্য ম্যাচ। স্যার, গৌরববাবুর ব্যাপারটা কি করবেন? যে প্লেয়ারের দাদা বেটিং গেমের লোকের সঙ্গে যোগাযোগ রাখে, সেই প্লেয়ারের ক্রিকেটের কোনো ফিউচার থাকবে না। সৌরভ সেন শেষ হয়ে যাবে, অথচ সৌরভ ইজ ইনোসেন্ট। এবং ওর দাদাও এমনিতে বেটিংয়ে জড়িত নয়, চাপে পড়ে জড়িয়ে গেছিল। ওই লোকটার যেন কি নাম? কিংপিন ওসমান আলী স্যার। তাহলে উসমানকে মুখ বন্ধ রাখতে হবে। রাজি হবে স্যার? কিভাবে? আরে হবে হবে। গডফাদার ছবির সেই বিখ্যাত ডায়লগটা আছে না, আই এম গোয়িং টু মেক হিম অ্যান অফার হি কান্ট রিফিউজ। আমি ব্যাটাকে এমন প্রস্তাব দেব যা প্রত্যাখ্যান করা ওর পক্ষে সম্ভবই হবে না। ডিআইজি বিপ্লব অধিকারী হাসি শেষ করে অন্যদিকে চলে যেতে শিলাজিতের সামনে এসে দাঁড়ালো শৈলেন। সোমরস থেকে শৈলেন শতহস্ত দূরে থাকে, তাই তার হাতে ফলের রস। বড় সাহেবের হাসি স্যার গব্বর বাবুকেও ভড়কে দেবে।
তুমি ডিআইজিকে দেখলে সটকে পড়ো কেন? বাঘ হাঁ করলেই হরিণ তো দৌড় লাগাবেই স্যার। কোন হাঁটা হাই তোলা আর কোনটা হালুম করে খেয়ে ফেলা কে জানে। তবে স্যার এবারের কেসটা কিন্তু জব্বর গপ্প হবে। তোমার সাহিত্য চর্চা, গোয়েন্দা পৃথ্বীরাজ, তা কি নাম হবে গপ্পের? খেলোয়াড় লোপাট রহস্য। জমবে না স্যার? জমবে কিনা জানি না, তবে তুমি যে পরিমাণ মশলা দাও তাতে পাঠকের পেট খারাপ অবধারিত। রাত 10:30 নাগাদ কোয়ার্টারে ফিরে এসে শিলাজিৎ হাঁক দিল। নমিতা, কোথায় তুমি? কিচেনে। কেমন হলো পার্টি? ওই যেমন হয়, প্রশংসা, পিঠ চাপড়ানো, বসের অভিনন্দন। মিষ্টি কথার বৃষ্টিতে আর ভিজব কত, শুধাই আমি প্রসঙ্গত। বাবা, গোয়েন্দার মুখে আজ শক্তি চট্টোপাধ্যায়? হলো কি? ও কি আবার জড়িয়ে ধরা হচ্ছে কেন? মতলব তো ভালো নয় মনে হচ্ছে। কেন, খারাপ মতলবে আপত্তি আছে? আমি কিন্তু সিআইডি অফিসারের বউ, সাবধান। তাহলে খুব সাবধানে চুপি চুপি একটা চুমু দিয়ে শুরু করি, তারপর অসাবধান হওয়া যায়। হারি আপ মাই ডিয়ার বয়। কেন ওই চারা দেওয়া গোপ মনে করিয়ে দিচ্ছ? হ্যাঁ, মন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, শুনছিলেন ইভান গুপ্তের গল্প ম্যান অফ দ্য ম্যাচ। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, সুব্রতা, মালবিকা, গার্গী, দেবযানী, সঙ্গীতা ও সূর্যেশা, এবং সঞ্জয়, সঞ্জিত, অরিজিৎ, সায়ন্তন, ভোগলু, অপু, এবং গল্প পাঠে ছিলাম আমি, দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।